আগামী 2026-এ বাংলায় যে রাজনৈতিক যুদ্ধটা হতে চলেছে, সেখানে শুভেন্দু অধিকারী যে অত্যন্ত একটা ক্রুশিয়াল ফ্যাক্টর নেবে, সেটা বাংলার মানুষকে নতুন করে বলার কোনো দরকার নেই। এবং সেই ফ্যাক্টরটার কথা তৃণমূল কংগ্রেস, এই রাজ্যের শাসক দল, তারাও হাড়ে হাড়ে টের পাচ্ছে। ফলে সাম দাম দণ্ডভেদ সমস্ত কিছু লাগিয়ে দেওয়া হয়েছে। এই শুভেন্দু অধিকারীকে বাক্সে পুরে ফেলার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু সবগুলোই ফ্লপ করেছে। তার পিছনে পুলিশ লাগানো হয়েছে, সিআইডি লাগানো হয়েছে, ভুয়ো মামলা করা হয়েছে, কিন্তু কোনো কিছুতেই তাকে আটকানো যায়নি। তার সভা আটকানোর চেষ্টা করা হয়েছে, ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ বিলো দ্য বেল্ট করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি শুভেন্দু অধিকারী, তিনি তার মতো করে ছুটছেন। ফলে যে লেটেস্ট রিপোর্টটা এদের পরামর্শদাতা সংস্থা কাজ করে, কয়েকশো কোটি টাকা নিয়ে বাংলার জন্য কাজ করছে, এই রাজ্যে ঘাসফুলকেই আবার রেখে দেওয়ার জন্য, তারা একটা লেটেস্ট রিপোর্ট দিয়েছে যে তোমরা ভাই যদি ফ্লপ করে থাকো সেটা অন্য কথা, কিন্তু নতুন করে তোমরা পরিকল্পনা করো, যে করে হোক শুভেন্দু অধিকারীকে মেরে ফেলতে হবে। একটু যদি ফ্রি স্পেস তোমরা দিয়েছো না, তাহলে 2026 ভুলে যাও। এই রিপোর্ট জমা পড়েছে। আর তারপরই ছখানা মাস্টার প্ল্যান তৈরি হয়েছে শুভেন্দু অধিকারীকে আটকে দেওয়ার জন্য। এবং সেটা শুধুমাত্র প্ল্যান তৈরি করা নয়, ইতিমধ্যেই সেটা এক্সিকিউট করা শুরু হয়ে গেছে। ফলে আগামী নির্বাচনে শুভেন্দু অধিকারীকে কার্যত বোতলবন্দি করার পরিকল্পনা চলছে। শুভেন্দু অধিকারী তিনি একজন বড় মাপের নেতা, কিভাবে এটা হ্যান্ডেল করবেন তিনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন। কিন্তু যে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেগুলো এক এক করে আপনাদের সামনে রাখছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে শুভেন্দু অধিকারী ঠিক কতখানি ফ্যাক্টর, কতখানি আতঙ্কের কারণ এই রাজ্যের শাসক দলের কাছে। প্রথমতই যেটা করা হয়েছে সেটা হচ্ছে, এরা তো খুব ভালো করে বোঝে গেছে যে যত চেষ্টাই করা হোক ওখানে সংগঠনটা বিজেপির যেভাবে শুভেন্দু অধিকারী তৈরি করে ফেলেছেন সেটা কিছুতেই ভাঙা সম্ভব নয়। এবং নিজেদের সংগঠনের মধ্যেই প্রচণ্ড দ্বন্দ্ব রয়েছে, প্রচণ্ড রকম গোষ্ঠী কোন্দল রয়েছে। ফলে সেই সমস্ত জায়গা থেকে নন্দীগ্রাম এই জায়গাটাকে আটকে রাখা খুব একটা সহজ হবে না। ফলে সেখানে ইতিমধ্যেই নিজেদের যে অনুগত দলদাস আছে, যেটাকে এক্সটেন্ডেড ভার্সন অফ ঘাসফুল শিবির বলা হয়, সেই অ্যাডমিনিস্ট্রেশন, সেই পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত কিছুকে কাজে লাগিয়ে দাও। এবং ইতিমধ্যেই একদম ডায়মন্ড হারবার থেকে ভাইপোর অত্যন্ত অনুগত এক পুলিশ অফিসারকে পাঠিয়ে দেওয়া হয়েছে এই নন্দীগ্রামের স্পেশাল দায়িত্ব নিয়ে। ওখানে যাও, ওখানে গিয়ে যত রকমের পরিকল্পনা আছে করো, ভেঙে তছনছ করো শুভেন্দু শিবির, এবং এটাই হচ্ছে তোমার একমাত্র অ্যাসাইনমেন্ট। এবং এই যে অফিসার এসেছেন, এর বিরুদ্ধে এর আগে অনেক অভিযোগ উঠেছে, অনেক কিছু হয়েছে, কিন্তু যেহেতু ভাইপোর অত্যন্ত স্নেহধন্য, অত্যন্ত কনফিডেন্সের লোক, তাকে পুরোপুরি এই দায়িত্বটা দিয়ে পাঠানো হয়েছে। এবং যাওয়ার পরই কিছুদিন জল মেপে নিয়েছে এবং অ্যাকশান শুরু হয়ে গেছে। অ্যাকশান শুরু যে হয়ে গেছে সেটা আজকেই বোঝা গেল। এবং এইভাবেই বিজেপি কর্মীদের মনোবল ভাঙতে হবে। আজকে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে নন্দীগ্রামে, যেটা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে, তার ফেসবুকে ইতিমধ্যেই পোস্ট করেছেন। ঠিক কী ঘটনা ঘটেছে একবার দেখে নিন, তারপর আপনাদের বুঝতে সুবিধা হবে কেন বলছি এই ভয়ঙ্কর ফর্মুলা ইউজ করে আগামী দিনে কিন্তু আরও চাপ বাড়াতে চলেছে এই রাজ্যের শাসক শিবির। কেন ইউডি অফিসার কে? এই বাড়িতে কে গেছিল? এই মহিলাকে কে মেরেছে? এর বাড়িতে কে গেছিল জানতে চাই। আমি এলাকার বিধায়ক, এই মহিলাকে কে মেরেছে জানতে চাই। এই বাচ্চাকে কে ফেলে দিয়েছে? কে গেছিল এর বাড়িতে? কোন মস্তান? ডাকুন আইসিকে। কেন সিভিল ড্রেসে গেছিলেন? মস্তানি টি শার্ট পরে চলে গেছে, চপ্পল পরা পুলিশ, হ্যাঁ ছুটি পরা পুলিশ, ছুটি পরা পুলিশ, ছুটি পরা পুলিশ। কেউ হাতই দেয়নি তাদের টোটোতে কালকে। পুকুরে পড়ে একটা ফ্লেক্স ছিঁড়েছে, সেটা পুরো চাপিয়ে দিচ্ছে সাজসি করে। একদিনও কলেজ করে না এই ছোকরাটা, এই গর্গনা হর্গ, একদিনও কলেজ করে না, এইসব করে বেড়া। আর এরা থরথর করে কাঁপে ভয়। এদের বাবা মা পড়াশোনা করাই, পড়াশোনা ওরাই করিয়েছে, তৃণমূল করিয়েছে, আইপ্যাক করিয়েছে। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভোগ করতে হবে। কদিন আগে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানকে যোগদান করার জন্য এই আইসি বলেছিল, যোগদান করেনি বলে কবেকার পুরানো একটা কেসে চার্জশিটেও নাম দিয়েছে। সত্য যা করার করবো আমি, সব আমার কাছে তথ্য আছে।
এই কালকে ওদের ওই চুরির পাঁচালি পুকুরে নেমে গেছিল, ফ্লেক্স ছিঁড়েছে, আর টোটো পুকুরে পড়েছে। আমরা এসব মশা মাছিদের গায়ে হাত দিতে বলি না, প্রশ্নই নেই। হিন্দু এলাকায় সব খারাপ কাজে কেউ থাকে না। 11:30টার সময় গৌরাঙ্গ ঘোড়ার ঘরে গিয়ে তার আগে মেম্বার বাড়িতে গেছে, হ্যাঁ গেছে, তাণ্ডব করেছে, করে হ্যাঁ একে বাচ্চাটাকে ফেলেছে। আর এর মিসেসকে কি করেছে তুমি বলো? সিভিল ড্রেসে গেছে, বডি ক্যামেরা নেই, ইউনিফর্ম নেই। আর এই যে এখানে যে থানার অফিসার, ডিউটি অফিসার, আমি প্রটোকল মেনে এর কাছে এসেছি। ডিউটি অফিসার ইজ দ্য ইনচার্জ অফ দি পিএস, যখন যে ডিউটিতে থাকে। আমি একে বলছি সাইলেন্ট দাঁড়িয়ে আছে। আর এই দাবাং আইসি কোথায় আপনার? ডাকুন না, ডাকুন। সেদিন হিরো হয়েছে খুব সোশ্যাল মিডিয়াতে, ডাকুন ওকে। আমি এদেরকে দিয়ে মেডিকেল করাচ্ছি, মেডিকেল করাবো এবং যা করার করবো। কি হয়েছে আপনারা বলুন, বলুন। চুলমুটি ধরে নিচে ফেলে দিয়েছে, বলুন, দেখুন। হাত ধরে রেখেছি বলে বলছে তুমি হাত ধরো কে? বলে আমার হাত থেকে দেখছে, বলছে মহিলা পুলিশকে ডেকে দেখবো, তোমাদের ধরাবো, এরকম বলছে। মহিলা পুলিশ ছিল ওদের সঙ্গে? না, ওরাই ছিল। ড্রেসে গেছিল? না, হ্যাঁ, না। বডি ক্যামেরা ছিল? বডি ক্যামেরা ছিল না। তারপরে 41-এ নোটিশ দিতে হয়। বিলো 7 ইয়ার যে সাজা, হঠাৎ গিয়ে বলছে গোপাল পাত্র হ্যান্ডবুক দেখুন, 41-এ নোটিশ ম্যান্ডেটারি। বাপের বাড়িতে ছিলাম, হঠাৎ গিয়ে 41-এ নোটিশ ম্যান্ডেটারি। নোটিশ দিয়ে একে জিজ্ঞাসাবাদ করে অ্যারেস্ট করতে পারে। তৃণমূল আইপ্যাক বলে দিয়েছে ধরে নিয়েছে। আরে ধরে নিয়েছে কি করবেন? 7 মাস 8 মাস করে রেখেছে, কিন্তু দল পরিবর্তন কেউ করেনি। এখানকার হিন্দুরা তৃণমূল করবে না, জামাত করবে না, যত চেষ্টা করুন। দেখলেন বন্ধুরা, অর্থাৎ এখানে যেটা দেখা যাচ্ছে যে শুধুমাত্র বিজেপি করার অপরাধে বাড়ির লোককে তুলে নিয়ে আসা হচ্ছে, কোনো নিয়ম নীতি মানা হচ্ছে না, হাওয়াই চটি পরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারা গুন্ডা না মস্তান নাকি তোলামূল কেউ জানে না, এবং সেখানে বাড়ির বাচ্চা, বাড়ির মহিলা, তাদের সম্ভ্রম নিয়ে টানাটানি করা হচ্ছে। অর্থাৎ একটা সিম্পল থিওরি, যে কোনো অবস্থাতে এদের মনোবলটা ভেঙে দাও। বিজেপি করলে এই ধরনের অত্যাচার সহ্য করতে হবে, সেই জায়গাটা কিন্তু এরা তৈরি করে দিয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারীও ছাড়বার পাত্র নয়। তিনি ইতিমধ্যেই সমস্ত কিছু রেডি করাচ্ছেন, মেডিকেল করাচ্ছেন এবং এটাকে হাইকোর্টে টেনে নিয়ে যাবেন। এত সহজে তিনি গেমটা ছেড়ে দেবেন না। যাক, এটা গেল দ্বিতীয় প্ল্যান, যে ওখানে যে বিজেপি কর্মীরা আছে তাদের উপর কিন্তু এবার চরম নির্যাতন শুরু করো। কোনো আইনের ধার ধারার দরকার নেই, গিয়ে হেনস্থাটা করো যাতে এরা মানসিকভাবে ভেঙে পড়ে এবং ভোট যুদ্ধের আগে এরা যুদ্ধের জায়গায় না থাকে। 3 নম্বর যে প্ল্যানটা হচ্ছে সেটা হচ্ছে সেবাশ্রয়। আপনারা জানেন যে ডায়মন্ড হারবারে সেখানে তৃণমূল কংগ্রেস বা তাদের সে এমপি আছে, এই সেবাশ্রয় করেছে। সেখানে নাকি সব যারা সেখানকার নাগরিক রয়েছেন তাদের ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, প্রাইমারি ট্রিটমেন্ট করা হচ্ছে। যদিও এই সেবাশ্রয় নিয়ে অনেক প্রশ্ন আছে, তাহলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কি এতখানি ভঙ্গুর হয়ে গেছে যে একজন এমপিকে আলাদা করে এই সেবাশ্রয় করতে হচ্ছে? এই যে সেবাশ্রয়ের ডাক্তাররা, তারা কোথা থেকে আসছেন? সরকারি কাজ ছেড়ে একটা এমপির পার্সোনাল কাজে কেন এইভাবে ব্যবহার করা হচ্ছে? আমার আপনার ট্যাক্সের পয়সায় যে ডাক্তারদের মাইনের ব্যবস্থা করা হচ্ছে, তারা সেই কাজটা হসপিটালে না করে এখানে কেন আসছেন? এসব অনেক প্রশ্ন আসছে। কিন্তু যাই হোক, এখানে ওসব আইন কানুন কে মানে? নিজের প্রচারের দরকার আছে। তো সেই জায়গা থেকে নন্দীগ্রামের যে ব্লক 1 এবং ব্লক 2 আছে, দুটো জায়গায় দুটো আলাদা করে সেবাশ্রয়ের ক্যাম্প করা হবে। এবং শুধুমাত্র সেবাশ্রয় নয়, যেটা শোনা যাচ্ছে যে আরও যেসব বিভিন্ন প্রকল্প রয়েছে সেটা বেশি করে নন্দীগ্রামবাসীকে দেওয়া হবে, যাতে করে তাদেরকে বুঝিয়ে দেওয়া যায় যে ভাই দেখো, তোমাদের পাশে শাসক শিবিরই আছে, বিরোধী দলে তোমরা ভোট দিলে আলটিমেটলি তোমরা কিছুই পাবে না। এবং এই কনফিডেন্সের জায়গাটা বিল্ড আপ করে বিজেপির যে ভোটটা রয়েছে সেটাকে ভাঙার একটা চেষ্টা করা হবে। যদিও প্রাইমারি রিপোর্ট বলছে এটাতে খুব একটা লাভ হবে না, কিন্তু একটা ওই সামদাম দণ্ডভেদ লাগানো হবে না। 6টা স্ট্র্যাটেজির এটা একটা বড় স্ট্র্যাটেজি হতে চলেছে। এখানে খুব বেশি করে বিভিন্ন সরকারি প্রকল্প পৌঁছে দেওয়া হবে, লোকের বাড়ি পৌঁছে দেওয়া হবে, যাতে করে লোকের মনটা ঘোরে এবং শুভেন্দু অধিকারী চাপে পড়ে যান যে আমি এই ভোটটাকে কী করে রাখবো। তাকে এলাকায় বেশি করে টাইম দিতে হয় এবং নন্দীগ্রামে তিনি আটকে গেলে অন্যান্য জায়গায় যেতে পারবেন না, বাকি জায়গা থেকে সে প্যাসেজ বার করে নিয়ে জেতাটা সহজ হয়ে যাবে। এরকম একটা স্ট্র্যাটেজি করা হচ্ছে।
4 নম্বর যে জায়গাটা করা হচ্ছে সেটা হচ্ছে যে নন্দীগ্রামে কেউই সেইভাবে দাঁড়াতে চাইছেন না। শুভেন্দু অধিকারী ওখান থেকে ড্যাং ড্যাং করে জিতবেন সকলেই বুঝতে পারছেন, এবং ওখানে গেলে মুক্ত পূর্বেই আগামী দিনে যদি বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে তাহলে কিন্তু খুব চাপের ব্যাপার হয়ে যাবে যারা ওই জায়গায় কন্টেস্ট করতে যাবে। সুতরাং সেই জায়গা থেকে প্রার্থী পাওয়াটা মুশকিল হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আশা ছাড়া হচ্ছে না। একের পর এক নাম ভাসিয়ে দিয়ে ব্যাপারটাকে গুবলেট করে দেওয়া, ব্যাপারটাকে চাপ তৈরি করা, এরকম একটা খেলা চলছে। প্রথমেই কথা হলো যে গতবার এখানে হেরে গেলেও আবারও নন্দীগ্রামে চলে আসছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এখান থেকে লড়বেন। কিন্তু এটাকে নাকি পত্রপাঠ বিদায় করে দেওয়া হয়েছে। ওই যে পরামর্শদাতা সংস্থা আছে তারা বলেছে, ভাই একবার হেরেছো, ইতিমধ্যেই কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী শুনতে হয়, এবং নন্দীগ্রামে গেলে তোমাকে নিজেকে টাইম দিতে হবে, বাকি জায়গায় টাইম দিতে পারবে না, তুমি ওখানে যেও না। তখন বুঝিয়ে সুঝিয়ে একজন ওই দলবদলু নেতাকে খুব চেষ্টা করা হয়েছিল, যিনি আগে তৃণমূল করতেন, মন্ত্রী ছিলেন, ওই শ্বাস আটকে গিয়েছিল, তারপর চার্টার ফ্লাইটে করে গিয়ে দিল্লিতে জয়েন করেছিলেন বিজেপিতে, হেরে গিয়ে আবার কুই করে কাঁদতে কাঁদতে তৃণমূলে চলে গেছেন সেই সুদূর ত্রিপুরাতে গিয়ে। তাকে বলা হয়েছিল যে তিনি প্রার্থী হন, কিন্তু এখানে প্রার্থী হলে শুভেন্দু অধিকারীর এগেনস্টে মান ইজ্জত সমস্ত কিছু যাবে, এবং রাজনৈতিক যেটুকুনি জমি আছে সেটুকুনিও ধ্বংস হয়ে যাবে। তিনিও নাকি রাজি হননি। তাহলে কি উপায় আছে? শেষে একটা খবর ভাসিয়ে দেওয়া হয়েছিল যে যিনি কোনোদিন বিধানসভা নির্বাচনে লড়াই করেননি, তৃণমূল কংগ্রেসের সেরকম একজন প্রথম শ্রেণীর নেতা, যিনি বেশ কয়েকবারের এমপি এবং দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন, তিনি এখানে নাকি স্বয়ং লড়তে আসবেন। লড়াইটা সেই জায়গা থেকে হবে, এবং এই যে খবরটা, এটা খুব করে মিডিয়াকে খাওয়ানো হয়েছিল, কিন্তু দেখা গেল তাতেও কোনো রকম কোনো ইম্প্যাক্ট হয়নি। উল্টে তারপর যে সার্ভেটা হয়েছে, নন্দীগ্রাম থেকে রিপোর্ট এসছে যে এইখানে যদি আসেন তাকে হারিয়ে একদম প্যাক করে কলকাতায় পাঠিয়ে দেওয়া হবে, কলকাতার নেতাকে। এবং তাহলে এই যে মুখ্যমন্ত্রী হব, মুখ্যমন্ত্রী হব, এইসব যে তার অনুগামীদের দিয়ে বলানো হয়, সেগুলো সব ধাক্কা খাবে, তিনিও কেটে পড়েছেন। এবার যেটা চেষ্টা চলছে যে শুভেন্দু অধিকারীর খুব ঘনিষ্ঠ বলে একজন নেতা আছেন সেখানে, তাকে দল ভাঙিয়ে কোনো রকমে এই শিবিরে নিয়ে আসতে হবে এবং তাকে প্রার্থী করতে হবে। যেহেতু তিনি স্থানীয় লোক, তাহলে একটা চাপ ক্রিয়েট করা যাবে। কিন্তু শুভেন্দু অধিকারীও যেটা করেছেন, শোনা যাচ্ছে যে যখনই এরকম কথাবার্তা শোনা গেছে, তিনি সরাসরি তার বাড়িতে চলে গেছেন, কোনো সিকিউরিটি নেননি, কোনো রকম কোনো লোকজন তার সঙ্গে যায়নি, 1-to-1 মিটিং করে এসেছেন, এবং তারপর সেই প্ল্যানটাও আপাতত ক্যান্সেল হয়ে গেছে। ফলে খুব চাপ হচ্ছে। আপাতত শোনা যাচ্ছে যে ওই একজন তৃণমূলেরই নেতা ছিলেন, তিনি মাঝখানে বেশ কিছুদিন বিজেপি এসেছিলেন, তারপর আবার তৃণমূলে রিসেন্টলি ফেরত গেছেন, তার যে বান্ধবী আছে সেই বান্ধবীকে এখানে প্রার্থী করার কথা বলা হচ্ছে। মহিলা মুখ হবে, কিন্তু তাতেও খুব একটা লাভের লাভ কিছু হবে না, সেরকমই রিপোর্ট এসছে। সুতরাং এখনও প্রার্থী খোঁজা হচ্ছে, কিন্তু একজন বেশ দাপুটে প্রার্থী দেওয়া হবে, যাতে করে নাকি শুভেন্দু অধিকারী চাপে পড়ে যেতে পারেন এবং তার নিজস্ব ক্যারিশমায় বেশ কিছুটা ভোট সেখানে নিয়ে যাবেন। কেননা নন্দীগ্রামের যে ফয়সালাটা হবে সেটা 10 থেকে 12 হাজারের মধ্যে হবে, এমন একটা প্রাইমারি ক্যালকুলেশন এসেছে। সুতরাং ওই ভোটটা যদি নিজস্ব ক্যারিশমা থেকেও টেনে নিতে পারে, শুভেন্দু অধিকারী চাপে পড়ে যাবেন এবং তিনি নন্দীগ্রামেই বসে থাকবেন, এমন একটা প্ল্যান আছে। একটা দাপুটে প্রার্থী খোঁজা হচ্ছে। আর এই প্ল্যানটা করতে গিয়ে পরের প্ল্যানটা চলে এসেছিল, প্ল্যান নাম্বার 5। সেটা হচ্ছে যে কোনো মূল্যে বিজেপির ঘরটা ভাঙো। যারা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ওখানে আছেন, তাদের কি চাই সেটা শুধু খোঁজ নাও, যেটা চায় তার 5 গুণ জিনিস তাদের কাছে পৌঁছে দাও, যেভাবে হোক। আর না হলে পুলিশ প্রশাসন যেটাকে পারো ব্যবহার করো, ভেঙে একদম ছত্রখান করে দাও, যতটা পারো বিজেপির ঘর ভাঙো, এবং তাদেরকে যত ভোট এগিয়ে আসবে বেশি করে শাসক শিবিরে জয়েন করাও। যদি সেটা তোমরা করাতে পারো, তাহলে সাধারণ মানুষের উপর একটা ইম্প্যাক্ট পড়বে, যে তাহলে কি শুভেন্দু অধিকারীর উপর থেকে ভরসা উঠে গেছে এখানকার মানুষের, এত জয়েনিং উল্টো দিকে হয়ে যাচ্ছে, তাহলে সেই জায়গা থেকেও একটা চাপ তৈরি হবে। এটাও একটা স্ট্র্যাটেজির অঙ্গ করা হয়েছে। এবং 6 নম্বর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এখানে প্রচারে একদম ঝড় তুলে দাও। এই নতুন বছরটা পড়লেই ওই তৃণমূল কংগ্রেসের একজন খুব শীর্ষস্থানীয় নেতা রয়েছেন, এর আগেও তিনি রাজ্য জুড়ে কী সব করেছিলেন যাত্রা, তো সেই যাত্রা আবারও তিনি শুরু করছেন, এবং সেখানে নন্দীগ্রাম খুব বেশি ফোকাসে থাকবে। এবং সবথেকে বড় কথা, তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন 2021-এ, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি হয়তো সরাসরি নন্দীগ্রামে আসবেন না, পূর্ব মেদিনীপুরে আসবেন না, কিন্তু আশেপাশের বিভিন্ন জেলাতে তিনি একাধিক সভা করবেন, এবং সেটা এই ডিসেম্বরের শেষের দিকেই হবে। বাঁকুড়াতে একটা হওয়ার কথা আছে, এবং সেখানে বারবারই আশপাশের জেলাগুলোতে এতখানি চাপ তৈরি করো যে সেই চাপটা আলটিমেটলি গিয়ে নন্দীগ্রামে পড়ে। অর্থাৎ নন্দীগ্রামে এখন থেকে প্রচারের ঝড় তুলে দাও, এবং সেখানে বলো যে এত কিছুর পরও এই রাজ্যে শাসক দল টিকে থাকছে, এবং শুভেন্দু অধিকারী হারছেন, তিনি আর এখান থেকে বিরোধী দলনেতা
হতে পারবেন না। ফলে এই যখন চাপের সিকোয়েন্স হয়ে যাবে, এই যখন এতগুলো জিনিস পরপর সেখানে আসবে, শুভেন্দু অধিকারী পোরখাওয়া রাজনীতিবিদ, তিনি জানেন না জিতলে রাজনীতিতে কোনো দাম নেই। তিনি তখন কি করবেন? তিনি তখন নন্দীগ্রামেই বসে থাকবেন, নন্দীগ্রামটা জেতার চেষ্টা করবেন। আর যদি তিনি নন্দীগ্রামে আটকে যান, তাহলে বাকি সিট যেগুলো রয়েছে, যেখানে খুব লো মার্জিনের সিট রয়েছে, সেগুলো চাপ দিয়ে বার করে নেওয়া যাবে। এই একটা পরিকল্পনা হচ্ছে এবং সেই জন্য শুভেন্দু অধিকারীকে আটকাতে 6 দফা নতুন করে পরিকল্পনা করা হয়েছে। কেননা এর আগেই টেস্ট হয়ে গেছে যে পুলিশ দিয়ে হোক, সিআইডি দিয়ে হোক, ভুয়ো মামলা করে হোক, ওইভাবে শুভেন্দু অধিকারীকে আটকানো সম্ভব নয়। এমনকি তার সভা টবাও যে আটকে দেওয়া হয়েছে, এবার ওই ফেব্রুয়ারির মাঝামাঝি যখন ভোট ঘোষণা হয়ে যাবে, তখন তার রাজ্য সরকারের হাতে কিছু থাকবে না। এখানকার যেসব সরকারি অর্গানাইজেশন আছে তাদের তো আর মাঠফাট দেওয়ার পারমিশন থাকবে না, যা পারমিশন দেবে ইলেকশন কমিশন। তো ওই সব থেকে ইলেকশন কমিশনের কাছ থেকে পারমিশন নিয়ে নেবেন শুভেন্দু অধিকারী। ওইভাবে আটকানো যাবে না। তাহলে কি করতে হবে? তাহলে নতুন রকমের কিছু ভাবনা চিন্তা করতে হবে। আর সেই নতুন ভাবনা চিন্তা করে যদি আটকানো না যায়, তাহলে কিন্তু বাকি জায়গাতে সমস্ত আশা শেষ হয়ে যাবে। এই তো গেল শাসক শিবিরের পরিকল্পনা। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারী গত 5 বছরে যেভাবে রাজ্য রাজনীতিতে ঝড় তুলে চলেছেন, যেভাবে তিনি আস্থার একটা প্রতীক হয়ে উঠেছেন, বিরোধী মনোভাবাপন্ন মানুষ তাকেই সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় দেখছেন, সেখানে শুভেন্দু অধিকারীকে এইসব করে আটকানো যাবে নন্দীগ্রামে? মানে নন্দীগ্রাম তো শুভেন্দু অধিকারীর ভদ্রাসন হয়ে গেছে। সেখানে তিনি যদি 1 ছটাকও 1 মিনিটও প্রচার না করেন, ওই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হারানোর ক্ষমতা কারুর আছে? সেখানে রাজ্যের খোদ মুখ্যমন্ত্রী গিয়ে হেরে বান্ডিল হয়ে চলে এসছেন, এবং সেটাও 2021-এ ওই টাফ ইলেকশন ছিল। সেখানে 2026-এ তো বিজেপির পক্ষে আরও বেশি প্রবল হয়েছে হাওয়া। সেখানে শুভেন্দু অধিকারীকে ওইভাবে আটকানো যাবে? উল্টে নন্দীগ্রামকে এত বেশি ফোকাস দিতে গিয়ে বাকি জায়গায় ডামাডোল করে ফেলবে না তো শাসক দল? মানে তাদের যেগুলো লো মার্জিনের সিট আছে, যেখানে তারা কোনো রকম এদিক ওদিক ম্যানেজ করলে হয়তো বার করতে পারতো, সেই সিটগুলো এবার বিজেপির দিকে চলে যাবে না তো? কেননা শুধুমাত্র শুভেন্দু অধিকারীর উপর ভরসা করে কিন্তু এবারে নির্বাচনে লড়ছে না বিজেপি। বিজেপি মানে একটা দল, বিজেপি মানে একটা ইউনিট, এবং সেই দলগত জায়গা থেকেই তারা লড়ছে। ফলে এইভাবে শুভেন্দু অধিকারীকে প্রথম কথা বোতলবন্দি করা সম্ভব হবে কি না, আর হলেও সেই জায়গা থেকে বাকি জায়গাতে তার এফেক্টটা নিয়ে আলটিমেটলি বাজিমাত করতে পারবে কিনা, সেটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। আপনাদের কি মনে হয় সত্যিই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে এইভাবে আটকে রাখতে পারবে এবং সেইভাবে আটকে রেখে 2026টা এই শাসক দল বার করতে পারবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।